তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সকলে জানো আমাদের চ্যানেলে কী চলছে এবং কী টপিক নিয়ে আমরা পড়াশোনা করছি। সেই টপিকটা হচ্ছে ধাতু এবং অধাতু, এবং এখান থেকে ভুরি ভুরি প্রশ্ন দেয় আপনাদের রেলের এক্সামে। তো তাই জন্য আমরা কিন্তু ডিটেলস আলোচনা করছি। আমরা যে একটা প্রশ্ন বলে চলে যাচ্ছি এরকম আমরা কিন্তু করছি না, কারণ আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, এবং ডিটেলসে না জানলে কিন্তু আপনারা সেগুলো করতে পারবেন উত্তরটা। তো চলো আজকে আমরা ধাতুর প্রাচুর্যতা এখান থেকে আমরা শুরু করব, এবং আজকে এই চ্যাপ্টারটি শেষ করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং আপনাদেরকে তো বলেই দেওয়া হচ্ছে যে এগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে এবং এগুলো আসার চান্স রয়েছে। তো চিন্তার কি, আপনারা দেখো ভিডিওটা। দেখো, ধাতু সমূহের প্রধান উৎস হচ্ছে ভূপৃষ্ঠ। আমরা সকলেই জানি ভূপৃষ্ঠের মধ্যে ধাতু রয়েছে, কিন্তু ভূপৃষ্ঠের মধ্যে ধাতু রয়েছে, কিন্তু ধাতুগুলো যে ধাতুর আকারে পাবো আমরা তা নাই, এদের সাথে বিভিন্ন যৌগ মিশে আছে। দেখো, সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদির মতো বেশ কিছু লবণ দ্রবীভূত অবস্থায় আছে। আমরা যে একেবারে ধাতুই পেয়ে যাবো সেরকম না, তার সাথে অনেক কিছু যৌগ মিশে থাকবে। তো ভৌতিক প্রাকৃতিক উপায়ে যে সকল মৌল বা যৌগ সঞ্চিত অবস্থায় থাকে তাদেরকে আমরা খনিজ বলি। তোমরা সকলে জানো সেটা, এটা ক্লাস 5, 6, 7, 8 থেকেও আপনারা পড়ে এসেছো খনিজ জিনিসটা কি। অর্থাৎ ভৌতিকের নিচে যেগুলো সঞ্চিত থাকবে যৌগ, হ্যাঁ, সেগুলাই আমরা বলবো খনিজ। কোনো স্থানে খনিজের মধ্যে উপস্থিত নির্দিষ্ট মৌলটির শতকরা পরিমাণ খুব বেশি হয়, এবং খনিজ থেকে ধাতুটিকে লাভজনকভাবে নিষ্কাশন করা যায়, এই ধরনেরকে আমরা খনিজ আকরিক বলি। তাহলে দেখো, কোনো স্থানে খনিজের মধ্যে উপস্থিত একটি নির্দিষ্ট মৌলটির শতকরা পরিমাণটা খুবই যখন বেশি হবে, এবং খনিজ থেকে কী করছি, খনিজ থেকে যখন ধাতুটাকে আমরা লাভজনকভাবে নিষ্কাশন করা হয়, তখন এটাকে আমরা এই ধরনের খনিজকে আমরা আকরিক বলি। এবার দেখো ধাতু নিষ্কাশন, দেখো, সক্রিয়তা সারির সবচেয়ে নিচের দিকে ধাতুগুলোর সক্রিয়তা সবচেয়ে কম হয়। তাই সক্রিয়তা তোমরা সকলে জানো আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে সক্রিয়তা সবচেয়ে কম কারা রয়েছে। একটা ছক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সর্বপ্রথম আম দিয়ে যেটা ছিল সেগুলো সক্রিয়তা সব থেকে বেশি, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং গোল্ড, সিলভার এগুলার কিন্তু সক্রিয়তা সবচেয়ে কম। তারপরে আমরা জানবো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম এবং কপারকে মুক্ত অবস্থায় আমরা পাওয়া যায়। এগুলো কিন্তু কোনো কারোর সাথে মিক্সিংভাবে থাকবে না, এরা মুক্ত অবস্থায় থাকবে, কারণ এদের সক্রিয়তার ধর্ম খুবই কম। সালফাইড এবং অক্সাইড আকরিক রূপে কপার এবং সিলভারকে যৌগ রূপে পাওয়া যায়। তাহলে কপারকে আমরা কীভাবে সালফাইড বা অক্সাইড অধিক রূপে কপার এবং সিলভারকে যৌগ রূপে আমরা পাই। সক্রিয়তা সারির সবচেয়ে উপরের ধাতুগুলো তোমরা দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আম দিয়ে যেগুলো সেগুলো সক্রিয়তা সব থেকে বেশি। সক্রিয়তা এত বেশি হয় যে এদের প্রত্যেকের মুক্ত অবস্থায় কখনো পাওয়া যায় না। যাদের সক্রিয়তা বেশি তাদেরকে কোনোদিন আমরা মুক্ত অবস্থায় পাবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো সক্রিয়তা সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলো, যেমন দেখো তোমরা এখানে এদিকে দেখতে পাচ্ছ, এই সাইডে দেওয়া আছে, এগুলো মধ্য অবস্থা, মানে সক্রিয়তা বেশিও না আবার কমও না, মাঝারি যাকে বলবো। দেখো জেডএন, পিবি, হ্যাঁ, এগুলো হচ্ছে মাঝারি সক্রিয়তা। ভূত্বকে এদের মূলত অক্সাইড, সালফাইড এবং কার্বনেট আকার রূপে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, যে বৈসংখ্য ধাতু অক্সাইড আকরিক পাওয়া যায় এর কারণ হচ্ছে অক্সিজেন একটি অত্যাধিক সক্রিয় মৌল, এবং পৃথিবীতে এর প্রাচুর্য খুবই বেশি রয়েছে। তো তোমরা এদিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সক্রিয়তা কার বেশি, এবং এটা এর আগের ভিডিওতে একটা ভালো করে ছবি দেওয়া হয়েছে, সেটা দেখে নেবে। দেখো আকরিকের গাড়িকরণের ভিত্তিতে ভাগ করা হয়েছে অধিক সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু এবং মাঝারি সক্রিয়তা ধাতু। এই অধিক সক্রিয় ধাতুকে গলিত আকরিক, তড়িৎ বিশ্লেষণ, বিশুদ্ধ ধাতু। মাঝারি ধাতুকে আবার দুই ভাগ করছে, কার্বন আকরিক এবং সালফার আকরিক বশীকরণ করছে, তাপজারণ করছে, ধাতব অক্সাইড, ধাতুতে বিজারণ, ধাতুর বিশুদ্ধীকরণ। এরকমভাবে কিন্তু করা হয়ে থাকে ধাতুর বিশুদ্ধীকরণ। কম সক্রিয় ধাতু সালফাইড আকরিক, এটা তো কোনো প্রয়োজনে নাই কে। তারপরে দেখো আকরিকের সমৃদ্ধিকরণ। তো দেখো, ভূত্বক বা খনি থেকে সংগৃহীত আকরিক মাটি, বালি ইত্যাদির মতো অপদ্রব্য দ্বারা কুলসিত থাকে, যাদের খনিজ মল বলা হয়। তাহলে কী করছে, ভূত্বক বা খনি থেকে সংগৃহীত আকরিক মাটি, বালি ইত্যাদির মতো অপদ্রব্য দ্বারা
কুলসিত থাকে তাদের আমরা খনিজ মল বলা হয়। এবার দেখো সক্রিয় সারির নিচের দিকে ধাতুগুলো নিষ্কাশন আমরা কিভাবে করব। দেখো সক্রিয় সারির নিচের দিকে ধাতুগুলো সক্রিয়তা ভীষণ কম হয়ে থাকে। এই সমস্ত ধাতু অক্সাইডকে শুধুমাত্র তাপ দিলেই আমরা ধাতু পেয়ে যাব। তারপর সিনেবারটা কি? জিএইচএস হলো মার্কারের একটি আকরিক। তাহলে সিনেবারটা কারো আকরিক, সেটা হচ্ছে জিএইচএস এর, এইচজিএস এর, ভুলভাল বলছি তার জন্য দুঃখিত। একে বায়ুতে উত্তপ্ত করলেই হলো, তাহলে আমরা পেয়ে যাব। এবার দেখো পশম মার্কিউরিক অক্সাইড HgO এটা রূপান্তরিত হয়। মার্কিউরিক অক্সাইডকে আরও উত্তপ্ত করলে মার্কার ধাতুতে বিজারিত হয়ে যায়। এরকমভাবে কিন্তু আমরা ধাতুটাকে নিতে পারি। এবারে দেখো সক্রিয়তা সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলোর নিষ্কাশন কীভাবে করব। দেখো আয়রন, জিঙ্ক, লেড, কপারের মতো সক্রিয়তা সারির মধ্যবর্তী স্থানে উপস্থিত ধাতুগুলোর সক্রিয়তা কী হচ্ছে মাঝারি হয়। এবং প্রকৃতিতে এই সকল ধাতু মূলত সালফাইড এবং কার্বনেট যৌগরূপে উপস্থিত থাকে, একটু আগে আমরা জানলাম। হ্যাঁ, কার্বন ও সালফাইড এর তুলনায় অক্সাইড যৌগের থেকে ধাতু নিষ্কাশন করা অপেক্ষাকৃত সহজ। অর্থাৎ প্রথমে এদেরকে অক্সাইড তৈরি করব, অক্সাইড পরিণত করবো, সেখান থেকে করব। অবশ্যই ধাতব অক্সাইডগুলি রূপান্তর করা প্রয়োজন। এই অক্সাইড তাহলে কী হচ্ছে, বায়ুতে সালফাইড আকরিক তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সাইড রূপে রূপান্তরিত করা যায়। এই পদ্ধতিকে বলছে তাপজারণ নামে পরিচিত। যখন আমরা সালফাইড আকরিককে তীব্রভাবে উত্তপ্ত করব এবং অক্সাইড যখন পরিণত করব, এই পদ্ধতিকে আমরা বলবো তাপজারণ। বুঝতে পারছো? কার্বন আকরিক স্বল্প সীমিত বায়ু তীব্র উত্তপ্ত করলে অক্সাইড রূপান্তরিত করা হয়। এই পদ্ধতি হচ্ছে ভস্মীকরণ। তাহলে ভস্মীকরণ কোনটা? যেটা আমরা অধিক কার্বনকে স্বল্প এবং সীমিত বায়ুতে, মানে খুবই কম পরিমাণে বায়ুতে তীব্রভাবে উত্তপ্ত করছি, সেটা হচ্ছে যে উত্তপ্ত করে যে অক্সাইড পরিণত করছে, সেটা হচ্ছে ভস্মীকরণ। জিঙ্কের আকরিকের ক্ষেত্রে তাপজারণ ও ভস্মীকরণ প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে জিঙ্কের আকরিকের ক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু সংঘটিত হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ দুটোই বিক্রিয়া, তাপজারণ এবং ভস্মীকরণের যে দুটোই বিক্রিয়া সেটা দেখানো হয়েছে। সেরকম কিছু আমরা এখানে আর দেখতে পাচ্ছি না, তাই এটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো রেল লাইন তোমরা দেখতে পাচ্ছ কি করছে। দেখো এখানে জারিত এবং বিজারিত পদার্থগুলো তুমি শনাক্ত কীভাবে করবে। তো দেখো প্রতিস্থাপনের এই বিক্রিয়াটি একটি তীব্র তাপ উৎপাদন বিক্রিয়া। উৎপন্ন তাপের পরিমাণ এতটাই বেশি হয় যে ধাতুটি গলিত অবস্থায় থাকে। তোমরা দেখতে পাচ্ছ রেল লাইনের জোড়া দেওয়ার কাজে বা যন্ত্রের ফাটল জোড়া দেওয়ার কাজে বাস্তবে আয়রন 3 অক্সাইড Fe2O3 এবং অ্যালুমিনিয়ামের চূর্ণের বিক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে এই আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের যে বিক্রিয়া, হ্যাঁ, এই বিক্রিয়াটা আমরা ব্যবহার করে থাকি এই রেল লাইনের জোড়া দেওয়ার কাজে, এবং এই বিক্রিয়াটি থার্মেট বিক্রিয়া নামে কিন্তু পরিচিত। তাহলে এই Fe2O3+Al এটা থেকে যে বিক্রিয়া সেটা থার্মেট বিক্রিয়া। এটা এবং কী কাজে ব্যবহার করব? রেল লাইন জোড়া লাগার কাজে আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো এবার সক্রিয় সারির যে শীর্ষে যেগুলো আছে তাদেরকে আমরা সেখান থেকে আমরা ধাতুটা কীভাবে নিষ্কাশন করব। দেখো সক্রিয়তা সারের শীর্ষস্থলে অবস্থিত ধাতুগুলোর সক্রিয়তা অধিক হয়। আমরা যেমন পটাশিয়াম, সোডিয়াম, এগুলোর যাদের তাদেরই সক্রিয়তা বেশি। এদের যৌগগুলোকে কার্বন সহ উত্তপ্ত করে ধাতু পরিণত করা যায় না। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর অক্সাইডে কার্বন বিজারিত করে সংশ্লিষ্ট ধাতু উৎপন্ন করতে পারে না। এর কারণ হচ্ছে অক্সিজেনের প্রতি এই সমস্ত ধাতুর আসক্তি কার্বন থেকে অনেক বেশি। তাহলে অক্সিজেনের প্রতি তাদের আসক্তিটা বেশি কার্বন থেকেও। তাই তড়িৎ বিজারণ পদ্ধতি দ্বারা এই সমস্ত ধাতু পাওয়া যায়। উদাহরণস্বরূপ গলিত ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ধাতুগুলি পাওয়া যায়। ধাতুগুলো ক্যাথোড ঋণাত্মক তড়িৎ দ্বারা সঞ্চিত হয়, অ্যানোড ধনাত্মক তড়িৎ দ্বারা ক্লোরিন গ্যাস মুক্ত হয়। বিক্রিয়াটা তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো ক্যাথোড বিক্রিয়া কেমন হয় আর অ্যানোড বিক্রিয়া কেমন হয়। তো সেরকম কিছু নয়। তারপর দেখো ধাতু নিঃশোধন, এটা কী করব। দেখো বিজারণ পদ্ধতিগুলি থেকে প্রাপ্ত ধাতুগুলো খুব একটা বিশুদ্ধ হয় না। এদের মধ্যে অশুদ্ধ এবং অপদ্রব্য থাকে। এই বিশুদ্ধ ধাতু পেতে হলে এই অপদ্রব্যগুলোর অবশ্যই দূর করতে হবে। এই অশুদ্ধ ধাতুর বিশোধনের যে পদ্ধতি ব্যবহার করবে সেটা হচ্ছে তড়িৎ বিশোধন পদ্ধতি।
তো একটা ধাতুর মধ্যে বিভিন্ন রকম পদার্থ মেশে থাকে, আমরা সেটা আগেই জেনেছি। তো সেগুলোকে যদি আমাদেরকে বাদ দিতে হয় তাহলে যে পদ্ধতি ব্যবহার করবো সেটা হচ্ছে তড়িৎ বিশোধন পদ্ধতি। তড়িৎ বিশোধনটা দেখো, কপার, জিঙ্ক, টিন, নিকেল, সিলভার এবং গোল্ড ইত্যাদির মতো বহু ধাতুর বিশোধনের ক্ষেত্রে তড়িৎ বিশোধন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে অশুদ্ধ ধাতুর একটি দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, বিশুদ্ধ ধাতুর একটি পাতলা পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে সেরকম আর কিছু নয়। তারপরে দেখো, দ্রাব্য অপদ্রাব্যের বা অশুদ্ধিগুলো দ্রবণে চলে আসে, কিন্তু অদ্রাব্য অপদ্রব্যগুলো আনোডের তলদেশে সঞ্চিত হয়, এটা হচ্ছে অ্যানোড কাদা। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কিন্তু নিচে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যানোড কাদা। এরকমভাবে কিন্তু করা হয়ে থাকে, হ্যাঁ, ধাতুর বিশোধন। এবার দেখো অপক্ষয়। সিলভার নির্মিত জিনিসপত্রে বায়ুতে উন্মুক্ত অবস্থায় রাখলে কিছুদিন পরে কালো বর্ণ ধারণ করে। এর কারণ হলো সিলভার বায়ুতে উপস্থিত সালফারের সাথে বিক্রিয়া করছে এবং সিলভার ও সালফাইড একটি আস্তরণ তৈরি করছে, তার জন্য এটা হয়ে থাকে। কপার বায়ুর আর্দ্র কার্বন অক্সাইডের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে এর উজ্জ্বল বাদামি বর্ণ হওয়ায় এবং এর উপর সবুজ আস্তরণ পড়ে। সবুজ বর্ণের পদার্থ হলো ক্ষারীয় কপার কার্বনেট। আয়রনকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে উন্মুক্ত অবস্থায় রেখে দিলে বাদামি বর্ণের যে আস্তরণ পড়ে তাকে আমরা মরিচা বলে থাকি। চলো, আর সেরকম আমরা কিছু এখান থেকে পাচ্ছি না, আমরা নেক্সট যাব। এবার অপক্ষয় যে রোধ সেটা আমরা কীভাবে করব। দেখো, রং করে তেল মাখিয়ে পিচ্ছিলকারক পদার্থ মাখিয়ে দস্তা লেপনের সাহায্যে, ক্রোমিয়াম লেপনের সাহায্যে অ্যানোডাইজিং করে বা ধাতু সংকর তৈরি করে লোহার মোর্চা পড়া থেকে আমরা রোধ পেতে পারি। তাহলে দেখো, দস্তা লেপন হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে ইস্পাত এবং আয়রনের নির্মিত বস্তুতে মরিচা পড়া রোধ করার জন্য জিঙ্কের পাতলা আস্তরণ দেওয়া হয়, তাকে আমরা দস্তা লেপিত বা গ্যালভানাইজেশন বলে থাকি। তোমরা সেটা সকলে জানো। তাহলে কি জিঙ্কের পাতলা আস্তরণ দেওয়া হয়। দ্রাবদি থেকে জিঙ্কের আস্তরণটি সরে গেলে এটি মরিচা পড়া থেকে রক্ষা পায়। তোমরা এই কারণ খুঁজে বের করো। চলো, তারপরে দেখো, ধাতু সমূহের ধর্মগুলির উন্নতি সাধন করে একটি ভালো এবং সুবিধাজনক পদ্ধতি হচ্ছে কি সংকর ধাতু। অর্থাৎ এটা কী জিনিস, তো দেখো এই পদ্ধতি কী হচ্ছে, আমাদের যে কাঙ্ক্ষিত ধর্মগুলি পেতে পারে, যে ধরো বিভিন্ন কাজ করে সর্বাধিক ব্যবহৃত ধাতু হচ্ছে কি আয়রন, কিন্তু বিশুদ্ধ অবস্থায় এটি কখনোই আপনারা ব্যবহার করা হয় না। এর কারণ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় এটি খুবই কিন্তু নরম প্রকৃতির এবং উত্তপ্ত অবস্থায় সহজে প্রসারিত হয়, কিন্তু এর সাথে যখন আমরা সামান্য কার্বনকে যখন আমরা মিশাবো তখন সেটা সংকর তৈরি হবে, সংকর ধাতু তৈরি হবে এবং এটি শক্ত হবে এবং দৃঢ় হবে। দেখো, প্রথমে লোহাটা কিন্তু কী ছিল, একেবারে নরম ছিল, হ্যাঁ, সে বিশুদ্ধ অবস্থায়, এবং তার সাথে যখন কার্বন মিশাচ্ছি তখন সেই লোহাটার মধ্যে একটা কঠিনতা তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে লোহাটা আমরা ভালো কাজে ব্যবহার করছি। অর্থাৎ সংকরায়ন যখন করছি, সংকর ধাতু যখন তৈরি করছি, তখন কিন্তু তার মধ্যে একটা ভালো গুণ চলে আসছে, যার ফলে আমরা সেটাকে কাজে লাগাতে পারছি। দেখো, আয়রনের সাথে ক্রোমিয়াম এবং নিকেল মিশ্রিত করলে যে সংকর ধাতুটি পাওয়া যায় তার নাম হচ্ছে ইস্পাত। তাহলে আয়রনের সাথে ক্রোমিয়াম এবং নিকেলের সেটা ইস্পাত পাবো। ইস্পাত হচ্ছে ভীষণ শক্ত এবং এতে মরিচা ধরে না ইস্পাতে। অর্থাৎ আয়রনের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত করলে আয়রনের ধর্মের পরিবর্তন হয় এবং এতে মরিচা ধরে না। অর্থাৎ আয়রনের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত করলে আয়রনের ধর্ম পরিবর্তন করা যায়। প্রকৃতপক্ষে অন্যান্য পদার্থ মিশ্রিত করলে যে কোনো ধাতুর ধর্ম পরিবর্তন করা যায়। মিশ্রিত পদার্থটি ধাতু এবং অধাতু দুই হতে পারে। ধাতু সংকর হলো দুই বা ততোধিক ধাতুর অথবা একটি ধাতু এবং একটি অধাতুর সমসত্ব মিশ্রণ। মূল ধাতুটিকে প্রথমে গলানো হয় এবং এরপর অন্যান্য পদার্থের মধ্যে নির্দিষ্ট অনুপাতে দ্রবীভূত করে ধাতু সংকর প্রস্তুত করা হয়। অবশেষে মিশ্রণটি ঠান্ডা করে ঘরে তাপমাত্রায় আনা হয়। তাহলে দেখো, সংকর ধাতু যখন আমরা করে দেবো না, তখন আমরা কী হবে, সে যার সাথে করব সেটা কিন্তু অনেক তার এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, মানে তার কঠিনতা চলে আসবে, সেটা শক্ত হবে, হ্যাঁ, সব কিছু হবে এবং মরচা ধরবে না। এবার দেখো, চলো আপনাদেরকে এবার সোনাদানা তো সকলের খুবই মানে প্রিয় জিনিস, তো সেই সোনাদানার থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বিশুদ্ধ গোল্ড যাকে আমরা 24 ক্যারেট গোল্ড নামে জানি, তোমাদের যদি প্রশ্ন আসে বিশুদ্ধ গোল্ড সেটা কত ক্যারেট, তো অবশ্যই তখন আপনারা বলবে 24 ক্যারেট গোল্ড।
এটি ভীষণ নরম প্রকৃতির হয়। তাহলে এটা কি হয়? এটা ভীষণ নরম প্রকৃতির হয়ে থাকে 24 ক্যারেট গোল্ড। তাই এটি গহনা বানানোর জন্য উপযোগী নয়। তাহলে কিন্তু এই 24 ক্যারেট গোল্ড দিয়ে আমরা কিন্তু গহনা বানাতে পারবো না, অনেক নরম হয়ে থাকে। একে শক্ত করার জন্য এর সাথে সিলভার বা কপার মিশ্রিত করে সংকর ধাতু তৈরি করা হয়। তার ফলে কী হবে? ওই নরমটা একটু কেটে যাবে, একটু শক্ত হবে। তো ভারতবর্ষে সাধারণত 22 ক্যারেট গোল্ড গয়না বানানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ 22 ভাগ বিশুদ্ধ গোল্ডের সাথে 2 ভাগ সিলভার থাকতে পারে বা কপার থাকতে পারে। এরকম করে সংকর ধাতু ধাতু সংকর তৈরি করা হয়ে থাকে। বুঝতে পারছো? আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার দেখো, ধাতু সংস্করের একটি উপাদান পারদ মার্কারি। পারদ কি? যেটা মার্কারি সেটা হচ্ছে ধাতু বলে তাকে পারদ সংকর বলা হয়। ধাতু সংকরের তড়িৎ পরিবাহিতা এবং গলনাঙ্ক বিশুদ্ধতা ধাতুর চেয়ে কম হয়। উদাহরণস্বরূপ কপার এবং জিঙ্কের সংকর ধাতু পিতল এবং কপার এবং টিনের সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ। তাহলে আমরা জানি, সে অঙ্ক করেছি আমরা, পিতলটা কি কপার এবং জিঙ্কের মিশ্রণ থাকছে। হ্যাঁ, কপার এবং টিনের সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ এবং কাঁসা। তাহলে কিছু কপার এবং টিনের সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ এবং কাঁসা। তড়িতের সুপরিবাহী নয় কিন্তু এরা, কিন্তু তড়িৎ বর্তনী তৈরি করার জন্য কপার ব্যবহার করা হয়। লেড এবং টিন ধাতুর একটি ধাতু সংকর হচ্ছে রাং। তাহলে লেড এবং টিনের ধাতু সংকর হচ্ছে রাং, যা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। বৈদ্যুতিক তার জোড় লাগানোর জন্য ঢালাইয়ের কাজ ব্যবহার করা হয় কোনটা? রাংকে। অর্থাৎ এটা কি দিয়ে তৈরি হচ্ছে? লেড এবং টিন দিয়ে। এবার দেখো, প্রাচীন ভারতের ধাতুবিদ্যার আশ্চর্য রূপ দিল্লির কুতুব মিনার নিকটবর্তী আয়রন স্তম্ভটি প্রায় 1600 বছরের পূর্বে ভারতীয় লৌহ শিল্পীরা নির্মাণ করেছিল। তার জন্য অর্থাৎ তারা এটি একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যা আয়রন স্তম্ভটিকে মরিচা ধরা থেকে রক্ষা করতে পেরেছিল। বিশ্বের সমস্ত প্রাপ্ত থেকে বিজ্ঞানীরা এসে আয়রনের মরিচা রোধ করার এই বিশেষ গুণ পরীক্ষা করে দেখেছিলেন। আয়রনের স্তম্ভটির উচ্চতা 8 মিটার এবং ওজন হচ্ছে কত? 6 টন, যাকে আমরা 600 কিলোগ্রাম বলে থাকি। চলো এবার আমরা এই চ্যাপ্টার থেকে জেনে নেব যে কী কী আমরা জানতে পারলাম। দেখো, মৌলগুলোকে ধাতু এবং অধাতুতে শ্রেণীভুক্ত করা হয়েছে। ধাতুগুলো কেমন হবে? উজ্জ্বল হবে, উজ্জ্বল দ্যুতি সম্পন্ন হবে, ঘাত সহ হবে, প্রসারণশীলতা হবে, তাপ এবং তড়িৎ সুপরিবাহী হবে। হ্যাঁ, ঘরের তাপমাত্রায় এরা সাধারণত কঠিন প্রকৃতির হয়। ব্যতিক্রম মার্কারি, যেটা ঘরের তাপমাত্রা কিন্তু তরল অবস্থায় পাবো। দেখো, ব্যতিক্রম থাকবে সব জিনিসেরই। তো মার্কার কিন্তু তরল অবস্থায় পাবো, কিন্তু বাকি সবগুলাকে আমরা কঠিন প্রকৃতির পাই ধাতুর বলতে, কিন্তু মার্কারিটা সেটা পাবে না। ও ধাতুকে ইলেকট্রন দান করে ধাতুগুলো ধনাত্মক আয়ন তৈরি করতে পারে। তাহলে অধাতুকে কী করছে? ইলেকট্রন দিয়ে ধাতুগুলো ধনাত্মক আয়ন তৈরি করতে পারে। ধাতুগুলো অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্ষারীয় ধাতব অক্সাইড তৈরি করে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। বুঝতে পারছো? বিভিন্ন ধাতু জল এবং লঘু অ্যাসিডের সাথে বিভিন্ন ধরনের সক্রিয়তা প্রদর্শন করছে। প্রচলিত ধাতুগুলির সক্রিয়তা নিম্নোক্ত অনুসারে তালিকা তৈরি করা হয়। সেটি হচ্ছে সক্রিয়তার সারি নামে পরিচিত। তৈরি রাসায়নিক সারির হাইড্রোজেনের উপরে অবস্থানকারী ধাতুগুলি লঘু অ্যাসিড এবং হাইড্রোজেনের প্রতিস্থাপিত করতে পারে। অধিক সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুর লবণের জলীয় দ্রবণ এবং ধাতুগুলোকে প্রতিস্থাপন করতে পারে। ধাতুগুলি প্রকৃতিতে মুক্ত অবস্থা এবং যৌগ হিসাবে উপস্থিত থাকে। আকুর থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করা এবং পরবর্তী পর্যায়ে পরিশোধন করার সমগ্র প্রক্রিয়াকে ধাতুবিদ্যা বলা হয়। ধাতু সংকর হলো দুই বা ততোধিক ধাতুর অথবা একটি অধাতুর সমসত্ব মিশ্রণ। আয়রনের মধ্যে কিছু ধাতুকে আর্দ্র বায়ুতে দীর্ঘ সময়ের জন্য উন্মুক্ত অবস্থায় রাখলে ক্ষয়প্রাপ্ত হয়। এ প্রক্রিয়াটাকে অপক্ষয় বলা হয়। ধাতুর ধর্মের বিপরীত হয়। এরা খাতসয় প্রসারণশীলতা হয় না। এরা তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। ব্যতিক্রম গ্রাফাইট, যেটি তড়িৎ পরিবহন করে না। ধাতুর সঙ্গে বিক্রিয়ার সময় ও ধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে এবং ঋণাত্মক আধানগ্রস্ত আয়ন তৈরি করে। ও ধাতুগুলো যে সকল অক্সাইড তৈরি করা, তারা হয় আম্লিক চরিত্রের, না হয় প্রশম প্রকৃতির হয়ে থাকে।
অধাতুগুলো লঘু অ্যাসিডের থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এরা হাইড্রোজেন যৌগ তৈরি করে। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো আর কিছু আছে তো দেখি। হ্যাঁ আছে, এমসিকিউগুলো আছে, তো চলো সেগুলো আমরা আলোচনা করি। তো দেখো, নিচের কোন জোড়াটি প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করবে? তো কোনটা করবে প্রতিস্থাপন বিক্রিয়া? তো সেটা হচ্ছে AgNO3 দ্রবণ এবং কপার ধাতু। তারপরে তো আয়রন নির্মিত একটি ফ্রাইং প্যানকে মরিচা পোড়া থেকে রক্ষা করার জন্য যেটা করতে হবে সেটা কোনটা করবে? পিচ্ছিল করে পদার্থ প্রয়োগ করবে, নাকি রং করবে, নাকি জিঙ্কের আস্তরণ প্রয়োগ করবে, নাকি সবগুলা করা দরকার? তো অবশ্যই এখানে আমরা জিঙ্কের আস্তরণ দেবো। আয়রন আছে না, জিঙ্কের আস্তরণ দেবো। একটি মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করে। উৎপন্ন যৌগটিকে জলে দ্রবীভূত হয়, মৌলটির সম্ভাব্য নামটা কী হবে? তো সেটার নাম হবে ক্যালসিয়াম। কারণ দেখো, আম থাকলে তাদের সক্রিয়তা বেশি হয়। খাদ্যদ্রব্য রাখার পাত্রে টিনের প্রলেপ দেওয়া হয়, কিন্তু জিঙ্কের নয় কেন? তার যে মূল কারণ সেটা আমরা জেনেছি, জিঙ্কের সাথে সক্রিয়তা টিন থেকে বেশি, অর্থাৎ জিঙ্কের সক্রিয়তা কী হচ্ছে, টিনের থেকে বেশি, তাই। তো আজকে এখান পর্যন্তই থাক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।